আপনাদের সাথে আমি যখন কথা বলছি, ততক্ষণে যে অসুখটার নাম আমরা প্রায় ভুলতেই বসেছিলাম, আমাদের স্মৃতি থেকে মুছে গিয়েছিল এই সাধারণ অসুখে কেউ মারা যেতে পারে, সেই হামে আক্রান্ত হয়ে ক্রন্দনরত পিতামাতা আর অসহায় চিকিৎসকদের সামনে মারা গেছে ৩০০টিরই বেশি শিশু। যে শিশুগুলোর কথা ছিল আমাদের ভবিষ্যৎ হবার, যেই শিশুগুলোকে ঘিরে বাবা-মা তুলেছিলেন নিজস্ব একটি ভুবন, সেই শিশুগুলোর পরিচয় এখন শুধুমাত্র একটি সংখ্যা। সেই শিশুগুলো এখন শুধুমাত্র একটা ডেথ সার্টিফিকেট। এই যে হামের মতো সহজে প্রতিরোধযোগ্য একটা অসুখ, সেই অসুখ মহামারীর মতো ছড়িয়ে পড়া এবং শত, শত শিশু মারা যাওয়া, এটা কি স্বাভাবিক হতে পারে? পারে না। এই মৃত্যুগুলো হচ্ছে হত্যা। খুব ঠান্ডা মাথায় পরিকল্পনা করে এই শিশুগুলোকে হত্যা করা হয়েছে। এই শিশুগুলোকে হত্যা করা হয়েছে লোভের জন্য, ইগোর জন্য। আর আরেকজন মানুষের প্রতি অবিরাম ঈর্ষাবশত। এই খুনি, লোভী লোকটার নাম মোহাম্মদ ইউনূস। আর অপরিসীম লোভ আর শেখ হাসিনার প্রতি তার অসুস্থ এক ধরনের হিংসার কারণে মারা যাচ্ছে আমাদের শিশুরা। হামে শিশুদের মারা যাওয়া নিয়ে আমরা এতদিন কথা বলেছি আপনাদের সাথে। পত্রিকাগুলো ভীতি উপেক্ষা করে লেখা শুরু করেছে। এরই মধ্যে হামে এই শিশুদের মৃত্যু নিয়ে সরব হয়ে উঠেছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এরপরেও কি আমরা শিশু হত্যাকারী মোহাম্মদ ইউনূসকে মেনে নিব? বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্সে গত ৩০শে এপ্রিল বাংলাদেশের হামের মহামারী বিষয়ে মিসলস এক্সপ্লোডস ইন বাংলাদেশ আফটার ভ্যাকসিনেশন ব্রেকডাউন কিলিং হান্ড্রেডস অফ চিলড্রেন শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করে। সেখানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার বিশেষজ্ঞদের অনুরোধ পরামর্শ না শুনেই কি করে আমাদের শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সেই বিষয়ে বিস্তারিত বলা আছে। আপনাদের সাথে এই নিবন্ধটা নিয়ে প্রথমেই একটু কথা বলি। নি- নিবন্ধটি শুরু হয়েছে কণিকা আক্তার নামের একজন মায়ের কান্না দিয়ে। হাসপাতালের মেঝেতে শুয়ে তিনি কাঁদছেন চিৎকার করে। দুঃখিত। পাশে দাঁড়িয়ে আছেন নিশ্চল বাবা। তাদের ৬ মাস বয়সী যমজ কন্যাদের একজন মারা গেছেন সেদিন সকালে। আরেকটি কন্যা শুয়ে আছে মৃত বোনটিরই বিছানায়, মৃত্যুর অপেক্ষায়। নিবন্ধে বলা হয়েছে অন্তত ৩২,০০০ শিশু ভুগছে হামের উপসর্গ নিয়ে। রোগীতে ভরে গেছে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতাল। বিছানার অভাবে মেঝেতে রেখে চিকিৎসা চলছে শিশুদের। তারপর সায়েন্স.org জানাচ্ছে বাংলাদেশে ৯ এবং ১৫ মাস বয়সী শিশুদের নিয়মিত হাম এবং রুবেলার টিকা দেওয়া হতো। জাতীয়ভাবে ক্যাম্পেইন হতো প্রতি ৪ বছরে একবার, যাতে অন্তত ৯৫ ভাগ শিশুকে টিকার আওতায় আনা যায়। ইউনিসেফের সহায়তায় এই টিকাগুলো আসতো বাংলাদেশে, যার বেশিরভাগ ফান্ড করত ভ্যাকসিন অ্যালায়েন্স বা গ্যাভি। সাথে সরকারের ফান্ড তো ছিলই। ক্ষমতা গ্রহণের ১ বছরের মাথায় মোহাম্মদ ইউনূস একটি অভূতপূর্ব কাজ করলেন। তিনি ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন নেয়া বন্ধ করে ভ্যাকসিনের জন্য একটা টেন্ডার সিস্টেমে চলে গেলেন। মানে হলো, তিনি ভাবছিলেন ভ্যাকসিনটা আসলে ব্রিজ বানানোর মতো বা কোনো একটা ভবন বানানোর মতো কিছু একটা ব্যবসা হতে পারে, এবং সেই ব্যবসার জন্য আসলে টেন্ডার বা দরপত্র ডাকা যায়। তো তার নতুন নিয়ম অনুসারে সরকার টেন্ডার বা দরপত্র আহ্বান করবেন আর ব্যবসায়ীরা জানাবেন কত দামে টিকা দিতে পারবেন তারা। ইউনিসেফ সাথে সাথে এর ফলাফল নিয়ে সতর্ক করে অন্তর্বর্তীকালীন সরকারকে। ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স জানাচ্ছেন যে তিনি রীতিমতো মিনতি করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের কাছে। সায়েন্সে লেখা হয়েছে, তিনি বলেছেন, ফর গড সেক ডোন্ট ডু দিস। অবশ্যই নূরজাহান বেগম কিংবা মোহাম্মদ ইউনূস কেউ এই কথা কানে তোলেননি। সায়েন্স থেকে নূরজাহান বেগমের সাথে যোগাযোগ করা হয়েছিল। নূরজাহান এমনকি সাহসও করেননি তাদের প্রশ্নের উত্তর দেয়ার। সেই দরপত্র বা টেন্ডার আহ্বান বিষয়ক জটিলতায় সময় মতো টিকা পায়নি শিশুরা, অথবা টিকা থাকলেও দেখা গেছে সিরিঞ্জ নেই। এমনকি জাতীয় টিকাদান কর্মসূচি নামের যে বিশাল অনুষ্ঠান করা হতো প্রতি ৪ বছর পর পর, ২০২৫-এ বাদ দেওয়া হয় সেটাও। মার্চে ২০২৬-এ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যায় যে ২০২৫-এ মাত্র ৫৯ ভাগ শিশু হামের টিকা পেয়েছে।
মহামারী আটকানোর জন্য যেখানে প্রয়োজন পড়ে ৯৫%, যেটা শেখ হাসিনার সময়ে পূরণ করা হয়েছিল। পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এই ৫৯ ভাগ টিকার তথ্যটিও মুছে দেয়া হয়। কেন? কার নির্দেশে? তারপর সায়েন্সে আরো বলা হয়েছে, শুরু হয় মৃত্যুর মিছিল। শুরু হয়েছিল জানুয়ারিতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে, ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে। বাংলাদেশের জেলা হলো ৬৪টি। সায়েন্সের নিবন্ধে বলা হচ্ছে, এপ্রিলের ২৩ তারিখ পর্যন্ত ৫৮টি জেলায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। হাসপাতালে ভর্তি হয়েছে ২১,০০০-এরও বেশি শিশু। সায়েন্স আরও জানিয়েছে, বাংলাদেশে বছরে অন্তত দুবার ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন হতো। ২০২৪ থেকে ৩টি এ ক্যাপসুল ক্যাম্পেইন বাদ গেছে, যা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ক্ষতিকর হতে পারে। সংসদে জুলাই সনদ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, এই জাতীয় জরুরি কথা বলতে গিয়ে তারেক রহমানের সরকার টিকা কিংবা শিশু মৃত্যু নিয়ে কথা বলার সময় করে উঠতে পারেন না। কিন্তু তারেক রহমান, যিনি ক্ষমতায় এসেছেন মোহাম্মদ ইউনূসের সাথে সমঝোতার মাধ্যমে, তার সেই মেরুদণ্ডটা পর্যন্ত হয়নি যে তিনি টিকা নিয়ে মোহাম্মদ ইউনূসের সমালোচনা করবেন। তিনি সংসদে যখন কথা বলেছেন, সেখানে মোহাম্মদ ইউনূসের পাশাপাশি শেখ হাসিনাকেও দোষ দিয়েছেন এই মহামারীর জন্য। সেখানে আ আমরা জানি, টিকাদানে অবিরল সাফল্যের কারণে ২০১৯ সালে শেখ হাসিনা ভ্যাকসিন হিরো পুরস্কার পেয়েছিলেন। ১৯৮৫ সালে যেখানে টিকাদানের হার ছিল ২% মাত্র, সেখানে শেখ হাসিনা একে ৯৫% নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করা একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ মোহাম্মদ সাইদুর রহমান সায়েন্সকে জানান, তারা নাকি একটা রুল বেসড রেগুলার সিস্টেম করতে চেয়েছিলেন। সায়েন্স যখন পাল্টা তার কাছে জানতে চাইল আগের পদ্ধতিতে আসলে ঠিক কী সমস্যা ছিল, তখন তাদের সেই প্রশ্নের উত্তর দিতে পারেননি তিনি। সাইদুর রহমান আজকে ফেসবুকে একটা বিশাল পোস্ট দিয়েছেন, যেখানে তিনি দাবি করেছেন যে সায়েন্সে নাকি তার বক্তব্য খণ্ডিত আকারে প্রকাশ করা হয়েছে, টিকাদান কর্মসূচিতে নাকি খুব একটা পরিবর্তন আনা হয়নি, এবং তিনি এবং তার বস অন্তর্বর্তীকালীন সরকার নাকি নির্দোষ। কিন্তু তার পুরো লেখায় একবারের জন্য তিনি বলতে পারেননি, সায়েন্স তাকে যখন পাল্টা প্রশ্ন করল যে আগের পদ্ধতিতে কি সমস্যা ছিল, তার কোনো উত্তর তিনি সায়েন্সকে যেমন দেননি, তার এই দীর্ঘ ফেসবুক পোস্টেও সেই কোনো উত্তরটা নেই। তো এই হলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতার নমুনা। সায়েন্সের প্রশ্নে মাথা উঁচু করে কে উত্তর দিয়েছে জানেন? শেখ হাসিনা। তিনি জানিয়েছেন, সায়েন্সে যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ি। হার গভর্নমেন্ট, শেখ হাসিনা ইমেইলে তাদেরকে জানিয়েছেন, হার গভর্নমেন্ট prioritized vaccination and pointed out that no major measles outbreak occurred during her 15 years in power. এই হলেন আমাদের শেখ হাসিনা, দৃঢ় এবং অবিচল, এবং আমাদের অদম্য শেখ হাসিনা। আসুন একটি দেখি যে মোহাম্মদ ইউনূস যে তিনি তার টিকাদান কর্মসূচিটা বন্ধ করে দিয়ে, শুধুমাত্র টিকাদান কর্মসূচি যে তিনি বন্ধ করেছেন তা না, স্বাস্থ্য ব্যবস্থায় তিনি আসলে একটা অপূরণীয় ক্ষতি সাধন করেছেন। আমরা একটু দেখব যে অপূরণীয় ক্ষতির মাত্রাটা আমরা আজকে একটু আপনাদের সাথে ভাগ করে নিতে পারি কিনা। স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি, যাকে সংক্ষেপে বলা হয় HPNSP, এর আওতায় ১৯৯৮ সাল থেকে দেশে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ৫ বছর পর পর নবায়ন হওয়া এই কার্যক্রম সেক্টর প্রোগ্রাম নামেই বেশি পরিচিত। এর আওতায় থাকতো বিভিন্ন অপারেশন প্রোগ্রাম বা ওপি, অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ, প্রশিক্ষণ, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সহ মোট ৩৮টি কর্মসূচি পরিচালিত হয় এই সেক্টর প্রোগ্রামের মাধ্যমে। শিশুদেরকে ১১টি রোগের হাত থেকে বাঁচাতে বিভিন্ন বয়সে মোট ৭টি টিকা দেয়া হয়, যেমন যক্ষ্মার জন্য রয়েছে BCG টিকা। পেন্টাভালেন্ট টিকা দেয়া হয় ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, ইনফ্লুয়েঞ্জা বা হেপাটাইটিস বি থেকে শিশুদের রক্ষা করতে। আরও আছে পোলিওর জন্য IPV। হাম ও রুবেলার মতো সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা রাখে MR টিকা, যেই টিকা নিয়ে আমরা সবচেয়ে বেশি এখন কথা বলছি। এসব বাদ দিয়েও অন্যান্য টিকা দেয়া হয় শিশুদের টিকাদান কর্মসূচির মাধ্যমে। জুলাই ২০২৪-এ শুরু হওয়া ১,০৬,১০০ কোটি টাকার HPNSP শুরু হয়ে ২০২৯-এর জুনে শেষ হবার কথা ছিল। কিন্তু ২০২৫-এর মার্চে
হঠাৎ করে ওপি বন্ধ করে দেয় অন্তর্বর্তীকালীন সরকার। আপনারা নিশ্চয়ই জানেন মোহাম্মদ ইউনূসের সরকার আসলে প্রায় সব রকমের উন্নয়ন কর্মসূচি একরকমের বন্ধ করে দিয়েছিল। তারা ব্যস্ত ছিল আমেরিকার সাথে চুক্তি করতে অথবা মোহাম্মদ ইউনূসের দেশ-বিদেশ ঘুরে বেড়ানোকে ফান্ডিং করতে। পুরো দেশের স্বাস্থ্য ব্যবস্থা যখন এই ওপি বন্ধ করার মাধ্যমে তিনি স্থবির করে ফেলেছেন, তখনও তিনি তার ৬০০ কোটি টাকার বেশি কর মওকুফ করিয়েছেন। তিনি তখনও গ্রামীণ ব্যাংকের আগামী ৫ বছরের কর মওকুফ করিয়েছেন। তিনি তখনও একের পর এক লাইসেন্স নিয়ে যাচ্ছেন তার গ্রামীণ নামে প্রতিষ্ঠানের জন্য। এবং ওপি বন্ধ হয়ে যাওয়া যে শুধু হাম বা রুবেলা আম এইগুলোই আবার ফিরে আসছে তা না। ডেঙ্গু, চিকুনগুনিয়া, যক্ষ্মা, ম্যালেরিয়া, হেপাটাইটিস, অ্যানিমিয়া, গর্ভকালীন জটিলতা, কালাজ্বর, নারী ও প্রসূতি রোগ, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, অন্ধত্ব সহ ২৬ টি রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি হয়ে গেছে নিশ্চল। বাড়তে শুরু করেছে অপুষ্টি, রোগ প্রতিরোধ ও শিশু মৃত্যুর হার। এর ফলে এই যে ওপিটা বন্ধ হয়ে গেছে, এর ফলে আরো কি প্রতিরোধমূলক কর্মসূচি বন্ধ হয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থায় আর কি ক্ষতি হয়েছে তা আবার একটু দেখে চলুন। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন শেষ হয়েছে বছরখানেক আগে, যা আগে বছরে দুবার হতো। এতে অন্ধত্ব বাড়া সহ কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা। প্রতি বছর জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে প্রায় ২,৬০,০০,০০০ শিশুকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হতো। ২০২৫ থেকে এই কর্মসূচিও বন্ধ। কৃমির অন্যান্য সংক্রমণ তো আছেই, ফিরে আসতে পারে এমনকি সয়েল ট্রান্সমিটেড হেলমিনথেসিস, যা বাংলাদেশ থেকে চলে গিয়েছিল প্রায়। কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ায় আবারও কৃমি সংক্রান্ত বিভিন্ন রোগ ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে। ২০২৪ থেকে কমানো হয়েছে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কার্যক্রম। অথচ দেশে এখনো ১৩টি জেলা ম্যালেরিয়া প্রবণ হিসেবে পরিচিত। আপনারা যারা দেশের বাইরে থাকেন তারা জানেন, আপনারা যদি কখনো রক্ত প্রদান করতে যান, আপনাদেরকে ১ম এই প্রশ্ন করা হবে যে গত ২ বছরে আপনারা বাংলাদেশে গিয়েছিলেন কিনা? যদি গত ২ বছর আপনারা বাংলাদেশে গিয়ে থাকেন, তবে ম্যালেরিয়ার কারণে আপনার রক্ত তারা গ্রহণ করতে অপারগ হতে পারে। তো এই ম্যালেরিয়া প্রতিরোধ কার্যক্রম তারা এখন সীমিত করে রাখছে। এবং এর ফলে তাছাড়া আরো কিছু প্রতিরোধমূলক কার্যক্রম জারি ছিল, যেমন মশারি বিতরণ, দ্রুত শনাক্তকরণ ও স্থানীয় চিকিৎসা বন্ধ করা। এর কারণে যেকোনো সময়ে ম্যালেরিয়া সংক্রমণও বেড়ে যেতে পারে এবং সম্ভবত এটা বাড়তে শুরুও করেছে। কারণ আমরা দেখেছি গত ১৭ই এপ্রিল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাণিজ্য সচিব মোহাম্মদ মাহমুবুর রহমান। এখন আপনি চিন্তা করুন, ঢাকায় বসে একজন সুবিধা প্রবণ মানুষ, যিনি সবচেয়ে ভালো চিকিৎসা সবচেয়ে সহজে পেতে পারতেন, তিনি যেখানে মারা যাচ্ছেন সেখানে ঢাকার বাইরে ম্যালেরিয়ার অবস্থা আসলে কি হতে পারে? বছর বছরখানেক আগে ৩ টি ডেঙ্গু জরিপ করা হতো, সেটিও বন্ধ গত বছর থেকে। এতে চিকুনগুনিয়া, ডেঙ্গু বাড়তে শুরু করেছে। আগে গ্রামে কালাজ্বর বা চোরাজ্বর ছিল একটি নিয়মিত ঘটনা। সে কালাজ্বরও নির্মূল হয়ে গিয়েছিল প্রায়। সেই কালাজ্বরের মুখে আবারও আছে ৩৮ মিলিয়ন জনগোষ্ঠী। ওপির মাধ্যমে অন্তঃসত্ত্বা নারী ও কিশোরীদের রক্ত স্বল্পতা ও অপুষ্টি দূর করতে ফলিক অ্যাসিড ও আয়রন ট্যাবলেট দেয়া হতো। বাংলাদেশের নারীদের ওপর আক্রমণ, অত্যাচার যেভাবে বেড়েছে, যেভাবে কমানো হয়েছে নারীদের কর্মসংস্থান, একইভাবে ২০২৪ এর পর থেকে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই কার্যক্রমও বন্ধ হয়ে গেছে। শারীরিকভাবে ও মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিকিৎসার জন্য ওপির মাধ্যমে ২০০৮ সালে গড়ে তোলা হয় ৩৫টি শিশু বিকাশ কেন্দ্র, যা প্রতিটি কেন্দ্রে কর্মরত থাকতেন একজন করে শিশু বিশেষজ্ঞ। খরচ কমাতে সেই ৩৫ শিশু বিশেষজ্ঞ চিকিৎসককেও চাকরিচ্যুত করার পরিকল্পনা করে মোহাম্মদ ইউনূসের সরকার। আপনারা জানেন, শারীরিক ও মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের একটা সাধারণ চিকিৎসা করানো কত জটিল হতে পারে। সেখানে তাদের জন্য একটা শিশু বিশেষজ্ঞ রাখতেও ছিল মোহাম্মদ ইউনূসের অনীহা।
ডায়াবেটিস বা হৃদরোগের ঝুঁকি কমাতে সরকারি উদ্যোগ হচ্ছে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বা এনসিডিসি কর্মসূচি। এর অধীনে প্রান্তিক পর্যায়ের মানুষকে হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস বিষয়ক বিভিন্ন জরুরি সেবা দেওয়া হয়। গত ১.৫ বছর ধরে এনডিসি কেন্দ্রে ওষুধ পাওয়া যায় না, এতে বাড়ছে ডায়াবেটিস ও হাই ব্লাড প্রেশারের সমস্যা। আপনারা জানেন বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে এক ধরনের ঢাক ঢাক গুড়গুড় রয়েছে। মানুষ সাধারণত এই সমস্যা নিয়ে আলাপ করতে চান না। ওপির মাধ্যমে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি পালন করা হতো, বাকি অনেক কার্যক্রমের মতো এটিও বন্ধ। সমকালের একটি প্রতিবেদন থেকে জানা যায় ২০১৩ সালে গ্লোবাল ফান্ডের অর্থায়নে শুরু হয় বিনামূল্যে এইচআইভি শনাক্তকরণ কর্মসূচি। ওপির মেয়াদ ২০২৪ সালের জুনে শেষ হবার পর থেকেই কিট সরবরাহ বিঘ্ন ঘটে। যথেষ্ট পরিমাণ কিট না থাকায় শনাক্তের বাইরে চলে যাবে অনেক রোগী। মানে এইচআইভি রোগী বাড়ছে, আমরা জানতেও পারছি না। তাছাড়া সাপে কাটার ঔষধ বা অ্যান্টিভেনম, যেটা আগে পাওয়া যেত হাসপাতালে, এখন দুষ্প্রাপ্য সেটাও। কুকুরের কামড়ে জলাতঙ্ক হলে আপনারা কি করবেন? বা কি করব আমরা? জানি না, কিচ্ছু করার নেই আসলে। কারণ জলাতঙ্কের টিকাও সহজলভ্য নয় আর, যা আগে সহজলভ্য ছিল। এই যে এতক্ষণ ধরে মোহাম্মদ ইউনূসের আমলে স্বাস্থ্য খাতে কি বিশাল পরিমাণ ক্ষতি করা হয়েছে সেটা যেমন আপনাদেরকে বললাম, আপনাদের সাথে আরেকটু শেয়ার করতে চাই শেখ হাসিনার সময়ে স্বাস্থ্য খাতে কি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। আমি আপনাদেরকে খুবই ক্ষুদ্র একটা সংখ্যা বলছি, খুবই ক্ষুদ্র একটা পরিসংখ্যান দিচ্ছি। আসল কাজ এর থেকে আরো অনেক, অনেক বেশি। শেখ হাসিনার সময়ে ১১টি স্নাতকোত্তর সুপার বিশেষায়িত হাসপাতাল, কার্ডিওভাস্কুলার হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল, নিউরোসায়েন্স হাসপাতাল এবং অন্যান্য হাসপাতাল স্থাপনের পাশাপাশি সারা দেশে ৬০০টিরও বেশি হাসপাতাল নির্মাণ করা হয়। গ্রামের মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮,৫০০টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। হাসপাতাল থেকে ৩০ ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হতো। সারা দেশে ৪৩টি হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু করা হয়, যেখানে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ছিল ৩০,০০০ স্যাটেলাইট ক্লিনিক। ৫ লাখ অটিস্টিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য ১০৩টি সেবা কেন্দ্র চালু করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে পোলিও ও ধনুষ্টঙ্কার মুক্ত দেশ ঘোষণা করেছিল। প্রতিটি জেলায় একটি করে মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনা। তো এই হলেন আমাদের শেখ হাসিনা। তাছাড়া আমরা কদিন আগে এও জানতে পেরেছি যে শেখ হাসিনার সময়ে বিভিন্ন হাসপাতালে যে বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণের বিভিন্ন কিট সরবরাহ করা হতো, সেই সরবরাহ করাও এখন বন্ধ। তার মানে এইচআইভি বাড়ার পাশাপাশি জনসংখ্যা বৃদ্ধিরও একটা আভাস দেখা যাচ্ছে এবং এই সমস্যা আমরা যেটা কয়েক বছরের মধ্যেই যে সমস্যার মুখোমুখি হব, সেই সমস্যা কি করে সমাধান করব এটা আসলে আমরা জানি না। তো প্রিয় দর্শক, শেখ হাসিনার প্রতি অসুয়াবশত মোহাম্মদ ইউনূস আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে বিশাল ক্ষতি করে গেলেন, সেই ক্ষতির সময়ে মোহাম্মদ ইউনূস আসলে কি করছিলেন? তো রোম যখন পুড়ছিল, নীরো তো বাঁশি বাজাচ্ছিলেন। বাঁশি বাজানোর জন্য নীরোর কোনো রকমের আর্থিক উন্নতি হয়েছিল কিনা সেটা আমরা জানি না। কিন্তু আমরা এটা জানি এই স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করার কারণে মোহাম্মদ ইউনূসের সরকার, মোহাম্মদ ইউনূস নিজে এবং স্বাস্থ্য উপদেষ্টা স্বয়ং নূরজাহান বেগমের বিশাল কিছু উন্নতি হয়েছিল। কিরকম? মোহা আম নূরজাহান বেগম আমাদের স্বাস্থ্য উপদেষ্টা, তার যিনি পিও ছিলেন, তার ব্যক্তিগত যিনি কর্মচারী ছিলেন তুহিন ফারাবী, যিনি ছিলেন একজন ছাত্র প্রতিনিধি। সেই তুহিন ফারাবীর নামে কোটি, কোটি টাকার দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারের কথা জানা যায় এবং তার দুর্নীতি এত বিশাল আকারে হয়ে গেছিল যে একটা পর্যায়ে তাকে তার কাজ ছেড়ে দিতে হয়। কিন্তু তার বিরুদ্ধে কি কোনো রকমের কোনো আইনি ব্যবস্থা নেয়া হয়েছে?
হয়নি। তার বিরুদ্ধে কোনো রকমের কোনো মামলা, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির এত বড় অভিযোগ আসার পরে কি তার বিরুদ্ধে কোথাও কিছু হয়েছে? হয়নি। তিনি এখন কোথায় আছেন? তিনি নিশ্চয়ই নিরাপদে নিশ্চিন্তে কোথাও বসে তার উপার্জনকৃত অর্থটি গুনছেন। এবং এই যে এত বড় একটি অর্থের মালিক তিনি হলেন, আপনারা কি আমাকে বিশ্বাস করতে বলেন সেই অর্থের কোনো রকম কোনো অংশ নূরজাহান বেগম বা সেই সরকারে আরো যারা ছিল তারা পাননি? নিশ্চয়ই পেয়েছেন। আপনাদেরকে যদি আমি জানতে চাই বা আপনারা যদি আমার কাছে জানতে চান, নূরজাহান বেগম তিনি আসলে ঠিক কোন যোগ্যতায় স্বাস্থ্য উপদেষ্টা হবার মতো একটা ভয়াবহ গুরুত্বপূর্ণ পদে নিজেকে অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন? আপনারা কি বলতে পারবেন? পারবেন না। কারণ স্বাস্থ্য উপদেষ্টা হবার যোগ্যতা যে আসলে কি সেটা আমরা জানি না। আমরা শুধু এইটাই জানি যে নূরজাহান বেগম ছিলেন মোহাম্মদ ইউনূসের অনেক কাছের লোক। তিনি দীর্ঘ সময় ধরে মোহাম্মদ ইউনূসের সাথে গ্রামীণ ব্যাংকে এবং গ্রামীণের অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করে আসছেন। তার মানে হলো স্বাস্থ্য উপদেষ্টা হবার জন্য মোহাম্মদ ইউনূসের কাছে নূরজাহানের যোগ্যতা ছিল আসলে একমাত্র মোহাম্মদ ইউনূসের মিত্র হওয়া। তাছাড়া এই যে মোহাম্মদ ইউনূসের সরকার, তারা ইউনিসেফের কাছ থেকে টিকা না নিয়ে তারা ঘোষণা করলেন যে একটা খোলা দরপত্র বা ওপেন টেন্ডারের মাধ্যমে এই টিকাদান কর্মসূচিটা তারা চালাবেন। এই ওপেন টেন্ডারটা আসলে কোন ব্যবসায়ীদের দেয়া হচ্ছিল? এই ওপেন টেন্ডারে কি বিএনপির ব্যবসায়ীরা ছিলেন না? এই ওপেন টেন্ডারে কি মোহাম্মদ ইউনূসের অন্যান্য মিত্রেরা ছিলেন না? এই ওপেন টেন্ডারে কি জামাত এবং এনসিপির অন্যান্য ব্যবসায়ীরা ছিলেন না? নিশ্চয়ই ছিলেন। ছিলেন বলেই তাদেরকে ইউনিসেফ এতবার সতর্ক করার পরেও শিশু মৃত্যুর সম্ভাবনা মাথায় রেখে এইসব শিশুদের হত্যা করার সমস্ত উপায় খুলে দিয়ে তারা একটা ওপেন টেন্ডারে গেছেন। তার মানে প্রিয় দর্শক, এই যে ওপেন টেন্ডারে যাওয়া বা ইউনিসেফের সাথে সম্পর্কটা ভেঙে দিয়ে ইউনিসেফকে পাশ কাটিয়ে টিকাদান কর্মসূচি চালিয়ে যাবার এই যে একটা ব্যবস্থা, এটা পুরোটাই ছিল শিশুদের লাশের উপর দিয়ে অর্থ উপার্জনের একটা পদ্ধতি। তো আমি আপনাদেরকে বলছিলাম না যে রোম যখন পুড়ছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। বাঁশি বাজানোর পাশাপাশি মোহাম্মদ ইউনূস আরো যা করছিলেন, তার একটু তালিকা আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দিতে চাই। ক্ষমতায় আসার পরপরই তিনি নিজের নামে ৬০০ কোটি টাকারও বেশি যে করটা ছিল, সেই করটা তিনি মওকুফ করিয়ে নেন। তারপরে কিছুদিন পরে গ্রামীণ ব্যাংকে বাংলাদেশ সরকারের অংশীদারিত্ব ছিল ২৫%। এই ২৫% অংশীদারিত্বকে কমিয়ে তিনি একে মাত্র ১০% করেন। এর মধ্যেই আমরা জানতে পারি কোনো একটি জাদুর ক্ষমতায় তার নামে যা মামলা ছিল, এই কদিন আগেই মে দিবস গেছে, আমরা যেন একটু ভুলে না যাই মোহাম্মদ ইউনূসের নামে শ্রমিক আইনে মামলা হয়েছিল। তো তিনি ক্ষমতায় আসার পরে কোনো একটি জাদুমন্ত্র বলে তার নামে সমস্ত মামলা কোনো রকমের আইনি প্রক্রিয়াতে না গিয়েই সমস্ত মামলা থেকে তিনি খালাস পেয়ে গেলেন। তাছাড়া মামলা থেকে খালাসের পাশাপাশি কর মওকুফের পাশাপাশি সমস্ত রকমের ব্যুরোক্রেটিক সমস্ত জটিলতা বাদ দিয়ে গ্রামীণ ইউনিভার্সিটি বলে একটা বিশ্ববিদ্যালয় খোলার অনুমতিও পেয়ে গেলেন তিনি। একটু আপনাদেরকে একটু অপ্রাসঙ্গিক হলেও জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন, মোহাম্মদ ইউনূস যাকে নিযুক্ত করেছিলেন, তিনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে সেই গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কি একটা পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন। তার মানে মোহাম্মদ ইউনূসের এই কৃতিত্বটা ওনাকে দিতেই হবে, আপনারাও নিশ্চয়ই দেবেন, যে তিনি আবার খুবই ভাই ব্রাদার পছন্দ করেন। তিনি যাই করেন না কেন সব ভাই ব্রাদারকে নিয়ে টাকা পয়সা মারা এইসব সব ভাই ব্রাদারদের নিয়েই করেন। তো যেটা বলছিলাম যে তিনি সেই সময় তাদের নামে একটা ইউনিভার্সিটি খুললেন। আরো জানতে পারলাম গ্রামীণ জনশক্তি নামে তারা আসলে বাইরে মানুষ বিভিন্ন কাজে মানুষ পাঠানো মানে আসলে আদম ব্যাপারী সেটা করারও তারা লাইসেন্স পেয়েছেন। ডিজিটাল ওয়ালেট এসেছে তাদের নামে এবং আরো বিভিন্নভাবে
কোনো না কোনোভাবে অর্থ উপার্জনের কাজই তারা করে গেছেন। তার মানে যখন আমাদের শিশুরা টিকা পাচ্ছিল না, যেইসব শিশুরা মারা গেছেন, সেইসব শিশুর বাবা-মা অনেকবার সাংবাদিকদের কাছে বলেছেন যে টিকার জন্য বিভিন্ন রকমের কেন্দ্রে তারা গিয়েছেন। এমন না যে তারা টিকা পাবার চেষ্টা করেননি। যখন তাদের কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে, তখন তারা অন্য কেন্দ্রে গেছেন। তারা শহরের বাইরে গেছেন। যেইসব শহর তারা কোনোদিন দেখেননি, সেইসব শহরেও টিকা কেন্দ্রে তারা তাদের ছোট্ট শিশুটিকে নিয়ে গেছেন একটা টিকার আশায়। এবং সেই কেন্দ্র থেকে তাকে বলা হয়েছে, "আপনি আমাদের কেন্দ্রের অন্তর্ভুক্ত নন। আপনাদের কেন্দ্রে টিকা পাওয়া না গেলে আপনাদেরকে আমরা টিকা দিতে পারব না।" তার মানে হলো আমাদের পিতামাতারা যখন তাদের শিশুদের মৃত্যুর অপেক্ষায় না থেকে বারবার টিকার জন্য এই দরজা থেকে সেই দরজায় যাচ্ছিলেন, মোহাম্মদ ইউনূস তখন চোখ বুজে অর্থ এবং সেই অর্থকে ভবিষ্যতের জন্য আরো সুরক্ষিত রাখারও উপায় খুঁজছিলেন। এই লোভী লোকটাকে আমি বলি বাংলাদেশে জন্ম নেয়া একটা নীলকর চাষী। বাংলাদেশের আজ পর্যন্ত কোনো রকমের কোনো বিপদে সেটা বন্যা বলুন, আম দুর্ঘটনা বলুন, যেকোনো কিছু বলুন, টর্নেডো, সাইক্লোন, ঘূর্ণিঝড় যাই হোক না কেন, এই লোকটা কোনোদিন কোনো রকমের সাহায্য নিয়ে বাংলাদেশের পাশে দাঁড়ায়নি। বরং এই লোকটা কোটি, কোটি টাকা দিয়েছে হিলারি ক্লিনটনের ফান্ডে, যাতে সে তার নোবেল প্রাইজটি সুরক্ষিত করতে পারে, যাতে সে একটার পর একটা বাইরের দেশে লেকচার দেওয়ার সুযোগ করতে পারে, যাতে তার একটা আন্তর্জাতিক ভালো মানুষের মুখ তৈরি হয়, যাতে তার বাংলাদেশের ক্ষমতায় আসা সহজ হয়। এবং বাংলাদেশের ক্ষমতায় এসে তিনি শুধু আমেরিকান চুক্তি করে দেশকেই যে বিক্রি করে দিয়েছেন তা না, তিনি সরাসরি আমাদের অন্তত ৩০০ টি শিশু এখন পর্যন্ত মারা গেছে। আরো কত শিশু এই মৃত্যুর মিছিলে যোগ দেবে আমরা জানি না। এই এতগুলো শিশুর মৃত্যুর জন্য এই খুনি, এই শাইলক মোহাম্মদ ইউনূস দায়ী। আর প্রিয় দর্শক, এদের বিপরীতে একটা মানুষ এখনো মেরুদণ্ড রিজু করে দাঁড়িয়ে আছে। সেই মানুষের অন্তর্বাস নিয়ে মিছিল হয়েছে বাংলাদেশে। সেই মানুষের কুশপুত্তলিকা নিয়ে হাস্যরস হয়েছে বাংলাদেশে। দাহ করা হয়েছে তার কুশপুত্তলিকা। তবু তিনি বারবার বলেন যে তিনি যেই বিষয়টাতে সবচেয়ে বেশি কষ্ট পান তা হলো শিশুদের ওপর কোনো রকমের কষ্ট বা নির্যাতন হলে। এই মানুষটি কোভিডের সময় যখন পুরো পৃথিবী হাহাকার করছে, সেই মানুষটি তখন নিশ্চিত করেছিলেন যে বাংলাদেশে কোভিডের টিকা আসবে। একটা দেশ থেকে না হলে অন্য দেশ থেকে আসবে। সেই মানুষটি এখনো কথা বলে যাচ্ছেন আমাদের শিশুদের জন্য, সেই মানুষটি এখনো কথা বলে যাচ্ছেন বাংলাদেশের জন্য। আমি কখনোই শেখ হাসিনা এবং মোহাম্মদ ইউনূসকে কখনোই এক পাল্লায় মাপতে চাই না। কখনোই আসলে একজন মানুষ আর একজন মানুষ হন্তারকের তুলনা হয় না। কিন্তু তারপরেও শেখ হাসিনার কথা বলতে আমার ভালো লাগে। আমি ভালোবাসি তাকে। তার কথা আমার কথা বলতে আমি ভালোবাসি। তাই শেখ হাসিনা সম্পর্কে এই তথ্যগুলো আবার জানিয়ে রাখলাম। তো এই হলো মোহাম্মদ ইউনূসের পাপের একটা বিস্তারিত সূচি। তার পাপের সূচি আসলে শেষ হবে না। সেই সূচি যে কত দীর্ঘ সেটা আমার থেকে আপনারা অনেক ভালো জানেন। যাই হোক, আমাদের শিশুরা নিরাপদে থাকুক, আমাদের শিশুরা ভালো থাকুক। আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে, আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে হেসেছে, আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। এইটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই। জয় বাংলা।